আচ্ছা, গুড। একটু ওয়েট করি, আর দু একটা স্কুল জয়েন করুক। আচ্ছা, তোমরা তোমাদের আমাদের টেক্সট বইতে পেজ নাম্বার 65, 65 পাতা খোলো। এপিজে এপিজে আব্দুল কালাম। আমরা পড়ছিলাম এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। স্ট্রং রুটস। আমরা উই হ্যাড স্টার্টেড দিস অটোবায়োগ্রাফিক্যাল এক্সট্র্যাক্ট। এটাকে বলা যেতে পারে অটোবায়োগ্রাফিক্যাল এক্সট্র্যাক্ট, মানে একটু আত্মজীবনীর একটা ঝলক আছে এখানে। একটা একটা ইট ইজ এ পার্ট। এটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল, এর মোড অফ রাইটিং হচ্ছে আত্মজীবনীমূলক। মানে দ্য রাইটার হিমসেলফ ইজ টেলিং অ্যাবাউট হিজ ওন লাইফ, হিজ প্যারেন্টেজ, হিজ ভিলেজ, হিজ ফাদার, হিজ মাদার, their economic conditions, their education, etc., etc., etc. সুতরাং বলতে পারা যায় যে ইট ইজ এন অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট। নট অনলি বায়োগ্রাফিক্যাল, ইট ইজ অটোবায়োগ্রাফিক্যাল। অটো মানে সেলফ, পার্সোনাল, নিজস্ব। অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট। চটপট চলে এসো, নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন। ইয়েস, ইউ প্লিজ টেক ইউর সিটস। প্লিজ টেক ইউর সিটস। ওপেন অ্যাট পেজ নাম্বার 65. Open at page number 65 in your textbook for class 12. The name of the autobiographical text. The name of the autobiographical text is Strong Roots. In the first paragraph, of Strong Roots, APJ Abdul Kalam has given us a few information. তিনি কয়েকটা ইনফরমেশন দিয়েছেন about his lineage বা লাইনেজ, যাই বলে, অ্যাবাউট হিজ লিনিয়েজ, তার বংশ। লিনিয়েজ মানে হচ্ছে তার বংশ বা তার ফ্যামিলি ট্রি, তার বংশ, তার ফ্যামিলি লাইফ, তার লিনিয়েজ। প্রথম কথা, যে এপিজে আব্দুল কালাম এখানে বলছেন যে হি ওয়াজ বর্ন ইন মাদ্রাস, যদিও এখন নোন অ্যাজ তামিলনাড়ু। তিনি একটি গ্রামে জন্মেছিলেন এবং সেটা বলছেন, এবং সে একটা টাউনে জন্মেছিলেন। তার নাম হচ্ছে রামেশ্বরম, ইন তামিলনাড়ু। তামিল ফ্যামিলি, মিডল ক্লাস তামিল ফ্যামিলি। His father was Joinul Abdin and mother was Ashiamma. এবং এই প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি দ্য রাইটার হিমসেলফ ইজ, কি বলবো, ইজ অ্যাপ্রিসিয়েটিং and is highly appreciating and praising the mutual relationship of his father and mother. তার মা বাবার মধ্যে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা নিয়ে তিনি উচ্চ প্রশংসা করছেন। কারণ এই লাইনটা বলেছেন, দেখো, 1, 2, 3, 4 নম্বর লাইনে, ফার্স্ট প্যারাগ্রাফে, লাইন নাম্বার 4, জাস্ট ফলো। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। হি মিনস ইজ ফাদার। বলছে আমার বাবা তার একটা আদর্শ সাথী পেয়েছিলেন আমার মাকে পেয়ে। আমার মায়ের নাম ছিল আশিয়াম্মা। I do not recall the exact number of people she fed every day. প্রত্যেক দিন আমাদের বাড়িতে, হ্যাঁ, প্রত্যেক দিন আমাদের বাড়িতে আমার মা, হ্যাঁ, কতজন মানুষকে খাদ্য খাবার দিতেন আমি ঠিক সেটা মনে করতে পারছি না। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, তবে আমি একটা বিষয় নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস। হ্যাঁ, বেশ বেশ কিছু বাইরের লোক আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। আমাদের পরিবারের সবগুলো সদস্যকে এক জায়গায় করলে যে সংখ্যা হয়, সে সংখ্যার বেশি বাইরের লোক তারা খেত। তার মানে বলতে চাইছে যে আউটসাইডার্স পিপলস মোর দ্যান দ্য টোটাল নাম্বার অফ দেয়ার ফ্যামিলি মেম্বার্স, দে টুক দেয়ার মিলস ইন দেয়ার হোম। তাদের বাড়িতে, ইন দেয়ার হাউস, তারা তাদের বাড়িতে খেতেন আন্ডার দ্য সুপারভিশন অফ APJ আব্দুল কালামস মাদার আশিয়াম্মা। এই ইনফরমেশন গুলো
আমরা গত সপ্তাহে পেয়েছি ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। হ্যালো, চুপচাপ বসো, প্লিজ বি অ্যাটেন্টিভ। আমরা পড়েছি, এবং ইট ইজ এ, সত্যি কথা বলতে কি, ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট। হ্যাঁ, আবারও বলছি, এটা আত্মজীবনীমূলক একটা টেক্সট। যা যা এখানে ডিটেলস দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ক্যারিয়ার, অ্যাবাউট দ্য লাইফ অফ দ্য রাইটার। লেখকের নিজের বা তার ব্যক্তিগত জীবনের নানান দিক তিনি এখানে তুলে ধরেছেন। তার বাবা মা, তার পরিবার, তার শহর, কোথায় জন্মেছিলেন, কোন স্টেট, এবং ক্যারেক্টার অর নেচার অফ দেয়ার পেরেন্টস, তার বাবা মা কেমন ছিলেন। হুম। তারপরে তার নিজস্ব এডুকেশন কোথায় হয়েছিল। হ্যাঁ। তার স্কুলিং, পড়াশোনা, তার কোন স্কুলে কিরকম হয়েছিল, সমস্ত ব্যাপারটা আমরা জানতে পারবো। এবং আমি আগের দিন তোমাদের এটাও বলেছিলাম যে আরেকটু বড় হয়ে তোমরা ভবিষ্যতে এপিজে আব্দুল কালামের লেখা আহ, বেশ কিছু সুন্দর সুন্দর লেখা তার আছে। এগুলো পাওয়া যায় তোমাদের লাইব্রেরিতেও আছে, স্কুল লাইব্রেরি বা তোমাদের গ্রামীণ লাইব্রেরি। এগুলো আছে, এগুলো নিয়ে পড়তে পারো। খুব সুন্দর সুন্দর বই আছে। হ্যাঁ, উইংস অফ উইজডম, হুম, মাই অটোবায়োগ্রাফি, ইত্যাদি ভালো ভালো বই কিন্তু ওনার আছে। এই বইগুলো একটুখানি পড়লে বোধহয় ভালো হবে, জানতে পারবে যে এপিজে আব্দুল কালাম ওয়াজ নট অনলি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হি ওয়াজ এ ফিলোসফার, এ সায়েন্টিস্ট। তিনি অত্যন্ত দূরদর্শী, ফোরসিয়ার, এবং তিনি সিয়ার অফ লাইফ। তিনি ছিলেন জীবন দ্রষ্টা। এরকম মানুষ খুব বিরল। আওয়ার ইন্ডিয়া ফিলস প্রাউড of such a personality like APJ Abdul Kalam. He was the fittest, most eligible president of our country. এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা আমরা তার এই লেখা, এই আত্মজীবনীমূলক লেখার একটা অংশ আমরা এখানে পাঠ করছি। তা মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, তোমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে তোমরা প্লিজ বি অ্যাটেন্টিভ। আমাদের দুটো দিক, একটা হচ্ছে যেটা উনি বলছেন, যে ইনফরমেশন দিচ্ছেন সেটাও পড়বো, আর তার সঙ্গে সঙ্গে তার ল্যাঙ্গুয়েজের দিকটাও আমরা একটু পড়বো। এই দুটো দিক আমরা মেনটেন করবো। তো দেখি, সেকেন্ড প্যারাগ্রাফ। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এখানে রাইটার একেবারে তিনি সিম্পলি, ক্যান্ডিডলি, সাবলীল ভাবে তিনি এখানে রেকগনাইজ করছেন, স্বীকার করছেন, অ্যাডমিট করছেন যে হিজ পেরেন্টস, তার বাবা মা, আর আইডিয়াল কাপল, মানে আদর্শ যুগল। আবার আদর্শ যুগল, আইডিয়াল, IDEAL, ইট ইজ এ নাউন, অ্যাট দি সেম টাইম ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব করলে, এটা লি যোগ করলে আইডিয়ালি হবে, আর যদি এটাকে আমি ভার্ব করি তাহলে আইডিয়ালাইজ হবে। এটা ISE অ্যাড করলে এটা আইডিয়ালাইজ হবে। হ্যালো, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, বুঝতে পারছো? হুম। তাহলে আমরা এই শব্দটাকে নিয়ে একটু দুটো কথা বললাম। আইডিয়াল, আইডিয়াল ইটসেলফ এ নাউন, আইডিয়াল ইটসেলফ এ অ্যান অ্যাডজেক্টিভ। আইডিয়াল, আইডিয়ালাইজটাকে করলে হবে তোমার ভার্ব, আর অ্যাডভার্ব হবে আইডিয়ালি। এই চারটে ব্যাপার আমরা পেলাম আইডিয়াল থেকে। বেশ। মাই মাদার্স লিনিয়েজ, LINEAGE, লিনেজ, LINEAGE, এটা মানে হচ্ছে বংশলতা। লিনেজ মানে বংশলতা, যাকে বলে জিনিওলজি অর ফ্যামিলি ট্রি। লেখো LI, মানেটা বলে দিচ্ছি, LINEAGE, লিনেজ। এটা মানে লেখো ফ্যামিলি ট্রি, ফ্যামিলি ট্রি, TREE। আচ্ছা, আরেকটা হয়, লিখে নাও স্ট্রোক দিয়ে বা স্ল্যাশ দিয়ে, জিনিওলজি, GENEAOLOGY। আবার বলছি,
GENEALOGY, জিনিওলজি, বংশলতিকা, লিনিয়েজ, মানে পরপর তার পরিবারে তার ঠাকুরদাদা, তার ঠাকুরদাদা, প্রপিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, সেখান থেকে পরপর নেমে আসছে কিভাবে। আমাদের প্রত্যেকেরই আছে, তোমার ফ্যামিলিতে, তোমাদের ফ্যামিলিতেও আছে, আমার ফ্যামিলিতেও আছে। বৃদ্ধ প্রপিতামহ, প্রপিতামহ, পিতামহ, পিতা, এরম পরপর আসছে। হ্যাঁ, কাকা, আঙ্কল, পিসি, পরপর যেসব, এটাকে বলে ফ্যামিলি ট্রি। মানে একটা থেকে একটা, যে সোর্স, কোথা থেকে আমাদের বংশটা আসছে, হ্যাঁ, এইটাকে বলা হয় যে লিনেজ, বা কেউ কেউ লাইনেজও বলে। আমার মায়ের আমার মায়ের তরফ থেকে আমার যে মামার বাড়ি, সে মামার বাড়ির যে লিনেজ, সেখানকার যে বংশলতা, সেখানকার যে ফ্যামিলি ট্রি ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। এই ডিস্টিংগুইশ শব্দটা মানে, লেখো DISTINGUISHED, ডিস্টিংগুইশড মানে ওয়েল নোন, ওয়েল নোন বা ফেমাস, সবাই জানে। কিরকম? ওয়ান অফ আর ফোর বিয়ার্স, এই শব্দটা খুব নতুন শব্দ, এটা তোমাদের জেনে রাখা ভালো। ইউ রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক। ফোর বিয়ার, FOREBEAR, ফোর বিয়ার, FOREBEAR, ফোর বিয়ার। এই ফোর বিয়ার কথাটা মানে লেখো FOREBEAR, ফোর বিয়ার। ফোর বিয়ার মানে লেখো তোমার ফোর ফাদার, লেখো ফোর বিয়ার মানে লেখো ফোর ফাদার, ফোর ফাদার, পূর্বপুরুষ, পূর্বপুরুষ বা ফোর ফাদার, ফোর বিয়ার্স, হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। আচ্ছা, বেস্টো কথাটা লেখো, বেস্টো, BESTOW, খুব সুন্দর শব্দ, BESTOW, বেস্টো। বেস্টো মানে লেখো টু কনফার, টু কনফার, CONFER, কনফার। এর বাংলাটা লেখো প্রদান করা, প্রদান করা বা বা দেওয়া, যাকে বলে কনফার করা। তার মানে দ্য টাইটেল বাহাদুর ওয়াজ কনফার্ড অন, কাকে না, অন ওয়ান অফ হার ফোর বিয়ার্স, আমার মায়ের পূর্বপুরুষদের একজনকে ব্রিটিশরা একটা টাইটেল দিয়েছিলেন, সেটা হচ্ছে বাহাদুর, BAHADUR. Bahadur was a title conferred on one of the forefathers of APJ Abdul Kalam's mother, আশিয়াম্মা। তার মা আশিয়াম্মার যে পরিবার, অর্থাৎ তার মামার বাড়ি, যাকে বলবো এপিজে আব্দুল কালাম মামার বাড়ি, তার একজনের ওপরে এরকম একটা টাইটেল দেওয়া হয়েছিল, ব্রিটিশরা দিয়েছিলেন। সে টাইটেলটা হচ্ছে বাহাদুর। তাহলে আমরা এখানে দুটো শব্দ নতুন পেলাম, না তিনটে পেলাম। প্রথমটা হলো লিনিয়েজ, এক। দুই পেলাম ফোর বিয়ার, দুই। তিন পেলাম বেস্টো, চার। আর একটা পেয়েছি ডিস্টিংগুইশড, পাঁচ। এখানে পাঁচটা শব্দ আমরা নতুন পেলাম। এখন এই যে বেস্টো, বেস্টো শব্দটা নিয়ে একটুখানি বলি। বেস্টো মানে আমি বললাম কনফার করা, মানে দেওয়া, প্রদান করা, একটা টাইটেল দেওয়া হলো, একটা সার্টিফিকেট দেওয়া হলো, এগুলোকে বলে বেস্টো। ঠিক আছে? এখন এর নাউন, এটা তো ভার্ব, বেস্টো হচ্ছে ভার্ব ফর্ম। এর নাউন হবে বেস্টোয়াল, লিখে রাখতে পারো ব্যাকেটে এন দিয়ে, বেস্টোয়াল, BESTOWAL, বেস্টোয়াল, এটা নাউন ফর্ম। যেমন আরেকটা দেখো, দ্য টাইটেল, টাইটেল, টাইটেলটা হচ্ছে তোমার নাউন ফর্ম, টাইটেল, TITLE, টাইটেলটা নাউন ফর্ম। কিন্তু আমি যদি এটাকে ভার্ব করি, তাহলে এটা হবে এনটাইটেল,
লিখে রাখো। ইএন, এটা একটা প্রেফিক্স যোগ করতে হবে। হ্যাঁ, ইএন টিআই টিএলই, এনটাইটেল। এনটাইটেলটা হলো ভার্ব ফর্ম। আর তুমি যদি এটাকে অ্যাডজেক্টিভ করতে চাও, টাইটেল শব্দটাকে, তাহলে একটা সুন্দর শব্দ তৈরি হবে। সেটা তোমরা কেউ কি বলতে পারবে? না বোধহয়। ক্যান এনি ওয়ান অফ ইউ গিভ দ্য আনসার দ্যাট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য নাউন ওয়ার্ড টাইটেল? মনে হয় পারবে না। একটু টাইম দিলাম, যদি পারো তাহলে একটু লিখে দাও ডিজিটালি। মনে হচ্ছে হবে না, তাহলে আমি বলেই দিই। টাইটেলটা, টাইটেল শব্দটাকে আমরা যদি বিশেষণ রূপে নিয়ে যাই, তাহলে সেটা হবে টিটিউলার। এটা শক্ত শব্দ, টিটিউলার। লেখো TITULAR। দেখো আমি বানান বলে দিচ্ছি, এবং আমি তোমাদের বারবার বলছি, রাইট ডাউন ইন ইউর ডায়েরি অর ইন ইউর এক্সারসাইজ খাতা। তোমার যে বইটা আছে এক্সারসাইজ বুকে, তুমি এটা নোট করো, কারণ এই শব্দগুলো হচ্ছে একটুখানি আমাদের কাছে অচেনা, একটু অজানা শব্দ। সুতরাং উই শুড বি অ্যালার্ট, আমাদের একটুখানি এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেমন একটু আগে বললাম বেস্টো, ফোরবিআর, হ্যাঁ, FOREBEAR, এসব শব্দগুলো একটুখানি অচেনা অজেনা। আমি জানি না তোমরা, আমি তো বলে যাচ্ছি এপার থেকে, আই অ্যাম ডুইং মাই ডিউটি, বাট আই ডু নট নো হোয়েদার ইউ আর রাইটিং অর নট। তোমরা লিখছো কি লিখছো না আমি বুঝতে পারছি না। ইট ডিপেন্ডস অন ইউ। বেশ, এনিওয়ে লেট আস গো অনওয়ার্ড। হ্যাঁ, বলছে তাহলে বেস্টোর দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশরাই টাইটেলটা দিয়েছিল। আচ্ছা, থার্ড প্যারাগ্রাফে আমরা আসছি। আমরা স্ট্যান্ডা বলবো না, কারণ স্ট্যান্ডা বলতে গেলেই রেফার্স টু পোয়েট্রি, কবিতাকে বোঝায়, পোয়েম। কিন্তু আমরা এখানে গল্প পড়ছি বা একটা এসে পড়ছি আমরা, সেই জন্য এটাকে আমরা বলি, যখন একটা ডিভিশন, যখন একটা ডিভিশন পাচ্ছি, তখনই সেটাকে বলবো আমরা, কি বলবো, আমরা প্যারাগ্রাফ বলবো। প্যারাগ্রাফ বাংলাটা হচ্ছে অনুচ্ছেদ। একটা অনুচ্ছেদ আমরা তৈরি করছি। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, তো এটা আত্মজীবনীমূলক লেখা। সেই জন্য কবি নিজে বলছেন আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আমরা অনেক ভাই বোন ছিলাম, আমরা অনেক ভাই বোন ছিলাম, তার মধ্যে আমি একজন, এ শর্ট বয়। আমি ছোটখাটো মানুষ, একটু বেটে খাটো, শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস। এর আগে আমি ডিস্টিংগুইশডটা আমি দেখলাম, ডিস্টিংগুইশড মানে কি, প্রমিনেন্ট, যেটা বেশ চোখে পড়ে, সেটাই তো ডিস্টিংগুইশড, ওয়েল নোন, সবাই জানে টানে, চোখে চোখ, চোখ টানে, নজর কাড়ে। আর আমার আমার চোখগুলো ছিল, আমার চাহনি ছিল আনডিস্টিংগুইশড, মানে আনঅ্যাট্রাকটিভ। নোট ডাউন প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদেরকে বলি একটু লিখে নাও, তাহলে সেটা খারাপ হবে না। আনডিস্টিংগুইশড শব্দটি ভারী সুন্দর। UNDISTINGUISHED, আনডিস্টিংগুইশড। এটা মানে লেখো লেস প্রমিনেন্ট, লেস প্রমিনেন্ট, LESS, লেস প্রমিনেন্ট, PROMINENT, or less attractive, less attractive। রাইটার বলছেন আমার চোখের যে চাহনি ছিল সেটা নট সো অ্যাট্রাকটিভ, খুব একটা আকর্ষণীয় ছিল না, এটাই উনি বলতে চাইছেন। এবং মাই হাইট ওয়াজ ভেরি শর্ট, আমার উচ্চতা ছিল খুব ছোটখাটো, পেটে লোক আমি। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু আমার বাবা মা দুটো জিনিস ছিল, আমার বাবা মা লম্বা ছিলেন, টল, অ্যান্ড হ্যান্ডসাম, এবং দেখতে শুনতে ভালো। কিন্তু আমি হলাম বেটে খাটো, এবং আমার সেরকম কিছু ফিজিক্যাল চার্ম, আমার সেরকম কিছু ছিল না। আমার চোখের চাহনি টাহনি গুলো খুব একটা আকর্ষণীয় যে ছিল এমন আমি বলতে পারবো না।
বেশ, এখানে অনেকগুলো শব্দ হলো। টল, হ্যান্ডসাম, প্যারেন্টস, এগুলো হলো প্যারেন্ট, PARENT, এটা নাউন ফর্ম, নিশ্চয়ই জানি। প্যারেন্ট মানে নাউন, এটা প্যারেন্ট, বাবা মা। আমি এটাকে অ্যাডজেক্টিভ করতে পারি, বাবা মা গত, অভিভাবক গত। হ্যাঁ, এরকম একটা অ্যাডজেক্টিভাল একটা এক্সাক্ট আমি একটা শব্দ ব্যবহার করতে পারি। এটা AL অ্যাড করো, এল এল, তার মানে প্যারেন্টাল, প্যারেন্টাল আইডেন্টিটি, মানে বাবা মায়ের পরিচয়, তোমার পরিচয়, তোমার বাবা মায়ের পরিচয় দাও। Keep the identity of your father and mother. That is parental identity. PARENTAL, প্যারেন্টাল। আচ্ছা, এই প্যারেন্ট শব্দটাকে আবার একটা নাউন ফর্মে তৈরি করা যায়। এমনিতেই প্যারেন্ট নাউন, আরো একটা নাউন করা যায়, অভিভাবকত্ব বা এই বাবা মায়ের যে ব্যাপারটা, বিলঙ্গিং, এটাকে বলা হয় প্যারেন্টহুড। প্যারেন্টহুড, PARENTHOOD, প্যারেন্টহুড। যেমন মাদার থেকে মাদারহুড, ফাদার থেকে ফাদারহুড, তেমনি প্যারেন্ট থেকে প্যারেন্টহুড। যেমন নেশান থেকে নেশানহুড, যেমন চাইল্ড থেকে চাইল্ডহুড। এইরকম হুড, HOOD, হুড, হুড, এই হুডটা হচ্ছে একটা সাফিক্স, এটা যুক্ত হয় অন্য একটি শব্দের সঙ্গে। চাইল্ডহুড, বয়হুড, হ্যাঁ, উম্যানহুড, এই হুড শব্দটা খুব কমনলি ইউজড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সুতরাং তোমাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। নেশানহুড, এই হুডটার মানে হচ্ছে স্টেট অফ বিইং। এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় কখন না, স্টেট অফ বিইং, স্টেট অফ বিলঙ্গিং, এটা বোঝা যায়। নেশানহুড, ওম্যানহুড, চাইল্ডহুড, বয়হুড, গার্লহুড, হ্যাঁ, প্যারেন্টহুড, এগুলো সমস্ত নাউন ফর্ম। মানেটা কি সেটা আমি বোঝাবার চেষ্টা করেছি। তোমার দায়িত্ব হচ্ছে তোমার স্ট্রং রুমে ইউ প্রিজার্ভ ইট, এটাকে তুমি রেখে দাও। আর যদি না রাখো, দ্যাট ইজ ইউর প্রবলেম, আমার কোনো প্রবলেম নয়। মাই প্রবলেম ইজ নট অ্যাট সাচ, দ্য প্রবলেম ইজ উইথ ইউ। ঠিক আছে? আবারও বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র MCQ, কটা কোশ্চেন উত্তর টিকমার্ক দিয়ে করা খুব একটা বেশি বাহাদুরি নয়। তোমাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাকে এগুলো বুঝতে হবে, তোমাকে কিসের থেকে কি হয় এগুলো জানতে হবে। তবেই বুঝবো যে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক লার্নিং প্রসেসে আছো। কারণ এটা নিয়ে সারাটা জীবন তোমাকে চলতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। তুমি যেখানে যাবে, তোমার লেখাপড়ার বা তোমার কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র যেখানে যাবে, সেখানেই তোমার কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল কাম টু ইউর হেল্প। এবং সেখানে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার তোমার যে শক্তিটা, এটা দরকার। সেই জন্যই আমি এই কথাগুলো আহ, বলছি। হ্যাঁ, যাই হোক, তাহলে আমি এখানে যেটা বললাম যে হ্যান্ডসাম পেরেন্টস, তাহলে আমরা সবই জানতে পারছি, দা পার্সোনাল ডিটেলস, তাই তো? আমরা বুঝতে পারছো কি আমার কথা? পার্সোনাল ডিটেলস, হ্যালো, পার্সোনাল ডিটেলস অফ দ্য রাইটার্স, কি লাইফ, লেখকের নিজের জীবনের ব্যক্তিগত কিছু ইনফরমেশন, কিছু তথ্য আমরা পাচ্ছি। সেই জন্য আমরা বলতে পারি দিস টেক্সট ইজ অটোবায়োগ্রাফিক্যাল। এটা একটা আত্মজৈবনিক বা আত্মজীবনীর একটা পাঠ। এটাকে আত্মজীবনীমূলক লেখা বলতে পারো, বা বাংলায় আরেকটা শব্দ, আধুনিক শব্দ তৈরি হয়েছে, আত্মজৈবনিক। এটা একটা আত্মজৈবনিক শব্দ। ক্লিয়ার? এটা মানেটা অটো বায়োগ্রাফিক্যাল। ভেরি গুড। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। আমরা যে বাড়িতে থাকতাম, এটা আমাদের পূর্বপুরুষদের বাড়ি। আমার বাবা যে করেছেন তা নয়। অ্যানসেস্ট্রাল হাউস। কি করে এই শব্দটা তৈরি হলো? এটা অ্যাডজেক্টিভ। তার মানে এটা এসেছে অ্যানসেস্টার থেকে। অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ, মানে ফোর ফাদার বা ফোর বিয়ার। আর সেখান থেকে শব্দটা এসছে অ্যানসেস্ট্রাল। এটা অ্যাডজেক্টিভ। অ্যাল আছে, আমি তোমাকে বারবার বলেছি যে যখনই হাইফেন এল, এই সাফিক্স যখন অ্যাড হবে টু এনি ওয়ার্ড, তখনই সেটা হবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। ওই বাড়িটা তৈরি হয়েছিল 19th সেঞ্চুরির মাঝামাঝি, ঊনবিংশ শতকের মাঝে ওই বাড়িটা তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি, সেটা বাড়িটা মোটামুটি
লার্জ একটু বড় সড়ো, মোটামুটি বড় সড়ো। ফেয়ারলি মানে এখানে মোটামুটি, রাফলি, রাফলি। ফেয়ারলি মানে সুন্দরভাবে নয়, এখানে ফেয়ারলি মানে রাফলি, মোটামুটি। লার্জ পাক্কা হাউস, PUCCA, হচ্ছে পাক্কা হাউস। এটা নিয়ে আমি দুটো কথা বলবো। অ্যাকচুয়ালি এটা পাক্কা হাউস, এই পাক্কার শব্দটার বদলে মানে ইট মে বি রিপ্লেসড বাই কংক্রিট হাউস, যাকে বলে পাকা বাড়ি। আমরা যেটাকে বাংলায় বলি পাকা বাড়ি, যেটাকে সিমেন্ট, রড, বালি এসব দিয়ে তৈরি হয়, এটাকে বলে কংক্রিট হাউস, ঢালাই করা বাড়ি। তো সেইটাই হচ্ছে পাকা বাড়ি। আমরা বাংলায়, আমাদের গ্রাম বাংলায়, আমাদের রুরাল টার্ম এটা PUCCA, পাক্কা। এই যে শব্দের ব্যবহারটা হলো তোমার একটা ইংলিশ একটা রাইটিং এর মধ্যে, এটা একটা, এটা একটা আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ভারতীয় ইংরাজি ভাষার প্রভাব। ইংরেজি ভাষার মধ্যে আমার ভারতীয় কিছু ভাষা এইরকম ভাবে ব্যবহার করা যায়। সেগুলো করেন কারা? যারা সাহিত্যিক, যারা রাইটার্স, তারা এইরকম শব্দ ব্যবহার করেন মাঝে মাঝে। সেটাকে বলা হয় ইন্ডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ, IEL। ওকে, IEL, ইন্ডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তুমি যদি PUCCA, এই পাক্কা এই শব্দটা তোমার বাড়িতে যে ডিকশনারি আছে সেখানে খুঁজলে পাওয়া যাবে না বলেই মনে হয়। ওই শব্দটা তুমি খুঁজে পাবে না। এটা আমার একেবারে আমার রুরাল ওয়ার্ড, ভারতীয় একটা গ্রামীণ শব্দ। এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে এইভাবে। অনেক আমার বাংলা শব্দ, এরকম গ্রামীণ শব্দ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হচ্ছে। শুধু বাংলা বলে নয়, আরো নানান শব্দ আছে, যেমন পাথ, PATH মানে পথ, পথ, পথ মানে রাস্তা। সেটাকে ইংলিশে প্যাথ বলছি, আমরা পথ বলছি, উচ্চারণটা প্যাথ বলছি। মানে উই আর ফ্ল্যাটেনিং, প্যাথ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি পথ। হ্যাঁ, যেমন আন্দোলন, যেমন বলছে আন্ডুলেশন, এই যে আন্দোলন, UNDO, আন্দোলন, এটাকে ইংলিশে বলা হচ্ছে আন্দুলেশন। মানে মানে এলোমেলো গাছের পাতা যখন, যখন প্রচুর বাতাস বয়ে যায় তখন গাছের ডালপালাগুলো সব এলোমেলো হয়, এটাকে বলে আন্দোলিত হচ্ছে। শব্দটা কিন্তু একটা গন্ধ আছে আমার ভারতীয় শব্দের সঙ্গে। যেমন বলছে এই যে টারব্যান, মানে এই যে বলছে যে তোমার এই মাথায় যেটা বলা হয় পাগড়ি, পাগড়ি, PUGREE। এই পাগড়ি শব্দটা, হ্যাঁ, পাগড়ি শব্দটা ইন্ডিয়ান রাইটার্সরা এরকম ইউজ করছেন ইন দেয়ার রাইটিংস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই পাগড়ি শব্দটা PUGREE, তোমরা আরো জানতে পারবে পরে, কারণ এটা একটা নতুন একটা শাখা, যেটা হচ্ছে ভারতীয় ইংরাজি ভাষা। আমরা এতদিন পড়ে এসেছি ব্রিটিশ ইংলিশ বা ব্রিটিশ ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, তাই না? আমরা সেটাকে হচ্ছে ব্রিটিশদের, ব্রিটেনের, ইংল্যান্ডের। আর আমাদের দেশ ভারতবর্ষ, আমরা যখন কলোনাইজড ছিলাম, ব্রিটিশ রুলে ছিলাম, যখন আমরা ব্রিটিশদের আওতায় ছিলাম, যখন এখানে উপনিবেশ ছিল, তখন আমরা কিন্তু ব্রিটিশদের কাছ থেকে অনেক শব্দ আমরা শিখেছি এবং আমাদের সেই ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ অনুকরণ করার একটা প্রবৃত্তি আমাদের জন্মেছিল। এবং তারপর তারা চলে গেল 1947 সাল, আমরা স্বাধীন হলাম। তারপরেও কিন্তু একটা হ্যাংওভার থেকে গেল আমাদের দেশে, অর্থাৎ ইংরেজি ভাষার প্রতি একটা দুর্বলতা, ইংরেজি ভাষার প্রতি একটা প্রেম, একটা ভালো লাগা, একটু লেখা, একটু পড়া, ওদের গল্প পড়া, একটু কবিতা পড়া, নাটক পড়া, এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেল। বুঝতে পারছো? তোমরা ক্লাস 12 স্টুডেন্টস, মানে একটু হায়ার স্টাডি বলে আমি একটুখানি এগুলো বলছি, আর একটু নিচু ক্লাসে হলে আমি এগুলো বলবো না। আরো অনেক কথা আছে, সেসব আমি তোমাদেরকে বলতে চাইছি না। কেন নয়, কারণ সেগুলো একটু হায়ার ব্যাপার, এটা তোমার এখনো সময় আসেনি। সেটা আপনি ডিউরিং ইউর গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যখন হবে, তুমি যখন পড়াশোনা করবে এই ভাষা নিয়ে, এই সাহিত্য নিয়ে, তখন এগুলো জানবে। আমি জাস্ট তোমার কানে দিয়ে দিলাম যে
আমার ইংরেজি ভাষা বলতে শুধু ব্রিটিশ ভাষাটাই বুঝতাম, কিন্তু এখন আমরা বুঝতে পারছি আমাদের নিজেদের দেশ, আমাদের এত বড় দেশ ইন্ডিয়ান, আমাদেরও একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একটা স্পেশাল, একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। এটাকে আমরা বলছি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এবং এতে তোমার অনেক রাইটার্সরা আমাদের এখানে এই ভাষায় অনেক লেখালেখি করেছেন। সরোজিনী নাইডু, জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী প্রচুর লেখা লিখেছেন, তরু দত্ত, কাশী প্রসাদ ঘোষ, বঙ্কিম চট্টোপাধ্যায়, এরা প্রচুর লেখা লিখেছেন। আরো আছে অনিতা দেশাই, অরুন্ধতী রয়, এরা প্রচুর লিখছেন। আমরা ভারতীয়, দে আর অল ইন্ডিয়ানস, তারা ইংরেজি ভাষায় লিখছেন। এবং সে ভাষার মধ্যে নট অনলি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু ইংরেজি ভাষা, ইংরেজি সরি ভারতীয় শব্দ তার মধ্যে ব্যবহার হচ্ছে অ্যাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইটাকেই আমি বলতে চাইছি ইন্ডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি পরিচয় পেলাম পাক্কা হাউস। অ্যাকচুয়ালি পাক্কা মানে পাকা, আমরা বলি পাকা বাড়ি। এখন এটা তো আর ইংলিশ ম্যানরা বলে না, ওরা বলে কংক্রিট হাউস, তাই তো, স্ট্রংলি বিল্ট, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুন দিয়ে তৈরি, চুন, তারপরে ইট, ব্রিক দিয়ে তৈরি। তারপর কোথায় সেটা? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমে মস্ক স্ট্রিটে। মাই অস্টিয়ার ফাদার, লিখে নাও শব্দটা, AUSTERE। অস্টিয়ার মানে ভেরি স্ট্রিক্ট, ভেরি স্ট্রিক্ট, ভেরি ডিসিপ্লিন, খুব কঠিন, খুব শক্ত এবং নিয়ম মেনে চলেন, এটাকে বলে অস্টিয়ার, AUSTERE। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড, আমার বাবা খুব নিয়ম মেনে চলতেন। আমার বাবা খুব কড়া লোক ছিলেন, যেটা আমরা বাংলায় বলি কড়া লোক, কড়া, স্ট্রিক্ট, STRICT। মাই স্ট্রিক্ট ফাদার ইউজ টু অ্যাভয়েড, উনি এড়িয়ে যেতেন, অল ইনএসেনশিয়াল, ইনএসেনশিয়াল মানে নট এসেনশিয়াল, যেগুলো খুব প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার বাবা খুব একটা বিলাসিতা বা আরাম, যেগুলো দরকার নেই না হলেও চলে, সেগুলোকে আমার বাবা এড়িয়ে চলতেন। তার নাম হচ্ছে কি জানো, তার বাবার নামটা বললাম, তার বাবার নাম ছিল জৈনুল আবেদিন। ওকে। হাউএভার, অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং। সে যাই হোক, খাবার দাবার, ওষুধপত্র, জামা কাপড় সবই আমরা পেতাম বাবার কাছ থেকে। কিন্তু বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে তিনি মাথা ঘামাতেন না। আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। এটা আমি আপনাদের বলতে পারি, আমার শৈশবটা ছিল ভেরি সিকিউর। সিকিউর মানে খুব নিরাপদ, মেটেরিয়ালি। হ্যালো, থ্যাংক ইউ। তোমাদের ক্লাস শেষ হয়ে গেল, আর আমি আগামী সপ্তাহে আবার তোমাদের ধরবো। ওকে, থ্যাংক ইউ।